লেজেন্ড পত্রিকার এই সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে বামফ্রন্ট সমর্থিত সিপিএম পক্ষ থেকে বিধানসভায় দমকল কেন্দ্র থেকে বিজয়ী প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রানা এবং বামপন্থীদের একমাত্র প্রতিনিধি এই মুহূর্তে বিধানসভায় দাঁড়িয়ে। রানাদা, কি মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে বিধানসভায় যখন আছে? দেখুন, হওয়ার তো কিছু নয়। গত 5 বছর ধরে আমরা বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারিনি। এবারে রাজ্যের মধ্যে দমকলের মানুষ একজনের উপর হলে ভরসা করেছে, তো সেই হিসাবে আমি প্রতিনিধি হিসেবে বামপন্থীদের যাব বিধানসভায় গিয়েছি। সেখানে দাঁড়িয়ে আমাদের যা কথা, আমাদের যা বক্তব্য বা আমাদের যা এজেন্ডা, বাইরে যে আন্দোলনগুলো হবে বা সরকার যে কাজগুলো ভুল করবে বা সরকার যে কাজগুলোর সিদ্ধান্তগুলো জনগণের বিরোধী নেবে, তার বিরুদ্ধে যতটা হয় একাই বিধানসভার ভিতরে প্রতিবাদ হবে। আর বাইরে তো দেখতে পাচ্ছেন যে যে বুল্ডোজার রাজনীতি, প্রকার হচ্ছে, বস্তি হচ্ছে, এই সবগুলোর বিরুদ্ধে তো আমাদের লাল ঝান্ডায় লড়ছে বিধানসভা নির্বাচনের রেজাল্টের পর থেকে। বাইরে তো কোনো অন্য বিরোধী নেই, এইটাই আর কি। আর দমকলের মানুষ আপনাকে এই বিপুলভাবে সমর্থন করলো, ওই কারণ হিসেবে কি দেখছে? দেখুন, দমকলটা তো আমাদের অন্য ঘাঁটি, অ্যাকচুয়ালি এটা একটা ব্যাপার। আর তাছাড়া দমকলের মানুষ মনে করেছে তৃণমূলকে ওখানে হারাতে সিপিএমকেই করবে। আর তাছাড়া পিছনের দিকে যদি তাকান, তাহলে দমকলে যা ডেভেলপমেন্টের কাজ বা উন্নয়নের কাজ তা দমকলে সিপিআইএম পার্টি বা বামফ্রন্ট সরকারই করেছে। 15 বছর দমকলের মানুষকে রিটায়ার করেছে তৃণমূল। এইটা মানুষ ভালোভাবে মানে বুঝতে পেরেছে যে বিধানসভায় বামপন্থীদেরকে পাঠালে দমকলের উন্নয়ন। তাছাড়া পরিযায়ী শ্রমিক একটা বড় ফ্যাক্টর ছিল। আমি নিজে কেরালায় গিয়েছিলাম, সেখানে সরাসরি যোগাযোগ করেছিলাম। সেই পরিযায়ী শ্রমিকরা এসে এখানে ভোট দিয়েছে আমার পক্ষে বা আমাদের পক্ষে। এইগুলো মানে কাজ করেছে। আপনি বিধানসভায় গিয়ে কি কি দাবি উত্থাপিত করতে চান সেটার বিষয়ে একটু বলেন। কোন কোন বিষয়গুলো উত্থাপন করা প্রয়োজন? দেখুন, সেটা তো এখনই নির্দিষ্ট হয়ে বলা যায় না। সরকারের বাজেট পেশ করবে সামনে, 18 তারিখ সেশন শুরু হচ্ছে। তারপরে তখন সেই অনুযায়ী আমার বক্তব্য হবে। আর নিজস্ব এলাকার কিছু দাবি দেওয়া আছে, সেগুলো নিশ্চিতভাবে তুলে ধরার চেষ্টা করবে। তাছাড়া রাজ্যের সামগ্রিক যে বিষয় থাকবে, বিশেষ করে আমাদের যারা শ্রেণীর লোক তাদের যে দাবি দেওয়া আছে, সেগুলো নিশ্চিতভাবে তুলে ধরার চেষ্টা করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থার পুনর্জীবনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ভোট জাগরণটা অন্য কিছু না। এই যে বিজেপি সরকার এখন প্রথম একটু হানিমুন পিরিয়ড অনেকগুলো বিষয় বলার যা চেষ্টা করছে, নিশ্চিতভাবেই সেগুলো করতে পারবে না। কারণ বিজেপি মানে হচ্ছে প্রো কর্পোরেট পার্টি, যার ফলে স্বাভাবিকভাবে গরিব মানুষের উপর আক্রমণ নামিয়ে আনবে। গত তো গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে বা এরকম পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে, জিনিসপত্রের দাম কমানো মোটেই তাদের পক্ষে সম্ভব না। তাদের যা নীতি, আমরা তো দেখছি কেন্দ্রীয় সরকারকে বেকারদের কাজ, এগুলো নিয়ে হচ্ছে যে এখন বামপন্থীদের লেগে থেকে আন্দোলন করতে হবে, মানুষের কাছে যেতে হবে। আর বামপন্থী পরিসরটাকে বাড়াতে হবে। পরিসরটাকে মানে আরো যারা বামফ্রন্টের বাইরে বামপন্থী দল আছে, প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে, সবগুলোকে নিয়েই হচ্ছে যে আমাদের বৃত্তটাকে আরো বাড়িয়ে নিয়েই এর বিরুদ্ধে আন্দোলন এবং মানুষের আস্থা অর্জন করতে হবে। আপনার কাছে শেষ একটি প্রশ্ন করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন বিধানসভায় আসেন তখন 208 জন বিজেপির বিধায়ক এবং 80 জন তৃণমূল বা 90 জন যাই করে, সেই মুহূর্তে দাঁড়িয়ে লড়াইটাকে কিভাবে দেখছেন? তৃণমূল কোনো কিছু থাকবে না, তৃণমূল বলে কিছু থাকবে না। আসলে নব্য তৃণমূল যেটা তৈরি হয়েছে, এটা আরএসএস এরই তৈরি করা। তৃণমূল কংগ্রেসও একটা সময় আরএসএস তৈরি করেছিল কংগ্রেস এবং বামপন্থীদেরকে ভাঙার জন্য, এখানে দুর্বল করার জন্য। বামপন্থীরা এখানে দুর্বল হয়েছে, তার পরিণতি হিসাবে এখন বিজেপি ক্ষমতায় এসছে। এখন ওরা তৃণমূলকে রাখবে না, তার ওদের প্রয়োজনীয়তা নেই। তাহলে এটা যা আছে বিধানসভায় একটু ড্যামি বিরোধী একটা তৈরি করুন নতুন তৃণমূল করে, যাতে আগামী 5 বছর বিজেপি সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কোনো বিরোধিতা বিধানসভায় না হয়। এইটা একটা ব্যাপার। আর বাইরে তো তৃণমূল কংগ্রেস বলে কোনো অস্তিত্বই থাকবে না। এখন আগামী দিনে লড়াইটা সরাসরি হবে দক্ষিণপন্থা আর বামপন্থা। এই লড়াই আগামী দিনে হতে যে পশ্চিমবাংলাতে হবে এবং তার জন্য যা করা দরকার আমাদের করতে হবে।